ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো টাইপস অফ প্রিপোজিশনস। এর আগের প্রিপোজিশনের ক্লাসগুলোতে আমি প্রিপোজিশন অফ প্লেস আর প্রিপোজিশন অফ টাইম এই দুটো টাইপস নিয়ে ডিসকাস করেছিলাম। আজকের ক্লাসে আমি প্রিপোজিশন অফ ডিরেকশন অর মুভমেন্ট নিয়ে এ টু জেড এক্সপ্লেন করব। প্রিপোজিশনের উপর আরও বেশ কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে চলেছি। তোমাদের কাছে অনুরোধ, ক্লাসগুলো ভালোভাবে ওয়াচ করো আর গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো অবশ্যই নোট করে নাও। প্রিপোজিশন অফ মুভমেন্ট কি? প্রিপোজিশনস অফ মুভমেন্ট শো মুভমেন্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। প্রিপোজিশন অফ মুভমেন্ট এক স্থান থেকে আর এক স্থানে মুভমেন্ট বা গতি দেখায়। তারপরে দেখো, উই ইউজুয়ালি ইউজ দেম উইথ ভার্বস অফ মোশন। আমরা সাধারণভাবে এই প্রিপোজিশন অফ মুভমেন্টগুলোকে ভার্ব অফ মোশনের সাথে ব্যবহার করে থাকি। যেমন দেখো, কতগুলো এক্সাম্পল দিয়েছি: গো, রান, ফ্লাই, ওয়াক, কাম, এন্টার, আরও কিছু হতে পারে। দিস প্রিপোজিশনস ক্যান বি ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবস্ট্রাক্ট মুভমেন্ট। এই প্রিপোজিশনগুলো যেমন ফিজিক্যাল মুভমেন্ট হতে পারে, আবার অ্যাবস্ট্রাক্ট মুভমেন্টও হতে পারে। অ্যাবস্ট্রাক্ট মুভমেন্টটা কি? অ্যাবস্ট্রাক্ট মুভমেন্ট বলতে যেটা ফিজিক্যালি মুভ করে না আর এটাকে ছোঁয়া যায় না। এক্সাম্পল দেখলে বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রিপোজিশনস অফ মুভমেন্ট অর ডিরেকশন হিসেবে আজকে যে প্রিপোজিশনগুলো শিখবো সেগুলো হলো ইনটু ভার্সেস আউট অফ, অনটু ভার্সেস ওভার, টু ভার্সেস টুয়ার্ডস, অ্যাক্রস ভার্সেস অ্যালং ভার্সেস থ্রু, তারপরে দেখো অ্যারাউন্ড, তারপরে আপ ভার্সেস ডাউন, তারপরে পাস্ট, তারপরে অ্যাট, আর তারপরে হচ্ছে অফ। প্রথমে আসছি ইনটু ভার্সেস আউট অফ। প্রথমে দেখো ইনটু, দ্য মুভমেন্ট ফ্রম আউটসাইড টু ইনসাইড। বাইরে থেকে ভেতরে গতি বোঝাতে আমরা এই ইনটু ব্যবহার করি। এক্সাম্পল দেখো, পাত্রে কিছু জল ঢালো, পোর সাম ওয়াটার ইনটু দ্য পট। এখানে ছবিটা লক্ষ্য করো, দেখো বাইরে থেকে কিছু জল এই পাত্রে ঢালা হচ্ছে। আউটসাইড টু ইনসাইড মুভমেন্ট দেখাচ্ছে, তার জন্য দেখো এখানে ইনটু ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, আমার বাড়িতে এসো, কাম ইনটু মাই হাউস। দেখো আউটসাইড টু ইনসাইড বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে ইনটু ব্যবহার করা হয়েছে। আবার দেখো, তিনি পুকুরে ঝাঁপ দিলেন, হি জাম্পড ইনটু দ্য পন্ড। আশা করি বুঝতে পারছো। ইনটুর আর এক রকম ব্যবহার আছে, ইউজ টু শো আ চেঞ্জ ফ্রম ওয়ান কন্ডিশন টু অ্যানাদার। এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন দেখাতে আমরা ইনটু ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমরা সবথেকে ছোট বেডরুমটিকে অফিসে পরিণত করেছিলাম, উই টার্ন দ্য স্মলেস্ট বেডরুম ইনটু অ্যান অফিস। দেখো এক অবস্থা থেকে আর এক অবস্থা বোঝাচ্ছে। আবার দেখো, বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করো, ট্রান্সলেট বেঙ্গলি সেন্টেন্সেস ইনটু ইংলিশ। দেখো চেঞ্জ অফ স্টেট বোঝাচ্ছে, এক্ষেত্রেও আমরা ইনটু ব্যবহার করে থাকি। এখানে একটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি, ইন আর ইনটুর মধ্যে পার্থক্যটা কি? ইন কোনো কিছুর ভেতরে অবস্থান বোঝাতে ব্যবহার করা হয়, আর ইনটু বাইরে থেকে ভেতরে মুভমেন্ট বোঝায়। আউট অফ হচ্ছে ইনটুর ঠিক অপোজিট, দ্য মুভমেন্ট ফ্রম ইনসাইড টু আউটসাইড। ভেতর থেকে বাইরে গতি বোঝাতে আমরা আউট অফ ব্যবহার করি। ইনটুর ক্ষেত্রে আমরা দেখেছিলাম আউটসাইড টু ইনসাইড মুভমেন্ট বোঝায়, কিন্তু আউট অফের ক্ষেত্রে ইনসাইড টু আউটসাইড মুভমেন্ট বোঝায়। এক্সাম্পল দেখো, আমি আমার টাকাগুলো ব্যাগ থেকে বার করলাম, আই টুক মাই মানি আউট অফ দ্য ব্যাগ। ধরে নাও এই চিত্রটা লক্ষ্য করো, এই চিত্রটা ধরে নাও ব্যাগ, ব্যাগ থেকে টাকা বার করা হচ্ছে। দেখো ইনসাইড টু আউটসাইড মুভমেন্ট বোঝাচ্ছে, তার জন্য এখানে আউট অফ ব্যবহার করা হয়েছে। আরও দুটো এরকম এক্সাম্পল দেখো, সে কিছু জিনিস কেনার জন্য বাড়ির বাইরে গেল। দেখো বাড়ির বাইরে গেল, হি ওয়েন্ট আউট অফ দ্য রুম টু বাই সামথিং। দেখো এখানে ইনসাইড টু আউটসাইড মুভমেন্ট বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে আউট অফ ব্যবহার করা হয়েছে। আবার দেখো, কুকুরটা ঘর থেকে দৌড়ে বাইরে গেল, দ্য ডগ র্যান আউট অফ দ্য রুম। ইনসাইড টু আউটসাইড মুভমেন্ট, তার জন্য দেখো আউট অফ। এবার আমরা অন টু আর ওভারের মধ্যে পার্থক্য দেখব। প্রথমে আমরা অন টু এর ব্যবহার দেখব। শোজ দ্য মুভমেন্ট অফ সামথিং অন দ্য সারফেস। তলদেশের ওপর গতি বোঝাতে আমরা অন টু ব্যবহার করি, অবশ্যই তলদেশকে ছুঁয়ে থাকতে হবে। এর আগে অনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কোনো কিছু সারফেসকে ছুঁয়ে থাকতে হবে কিন্তু স্থির অবস্থায় থাকে।
অনটুর ক্ষেত্রেও সারফেসকে ছুঁয়ে থাকতে হবে কিন্তু গতিশীল অবস্থায় থাকবে। এক্সাম্পল দেখো, বিড়ালটা টেবিলের ওপর ঝাঁপ দিল। দেখো টেবিল হচ্ছে সারফেস, তার ওপর ঝাঁপ দিল, তার মানে সারফেসের ওপর মুভমেন্ট বোঝাচ্ছে, তার জন্য আমাদের অনটু ব্যবহার করতে হবে। কি হবে? দ্য ক্যাট জাম্পড অনটু দ্য টেবিল। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, এই অনটুর জায়গায় তোমরা অনও ব্যবহার করতে পারো। পরেরটা দেখো, পাখিটা উড়ে এসে ছাদের ওপর বসলো। দেখো ছাদ হচ্ছে সারফেস, তার উপর মুভমেন্ট বোঝাচ্ছে, অবশ্যই ছাদকে ছুঁয়ে রয়েছে। তাহলে দেখো, দ্য বার্ড ফ্লিউ আপ অন টু দ্য রুফ। 3 নম্বর দেখো, সভাপতি মঞ্চের ওপর হাঁটলো। দেখো মঞ্চের ওপর হাঁটলো, মঞ্চের ওপর গতিশীল অবস্থায় রয়েছে, সুতরাং এই জায়গায় আমরা অন টু ব্যবহার করতে পারি। দ্য প্রেসিডেন্ট ওয়াকড অন টু দ্য স্টেজ। পরেরটা দেখো, আমি বইটা টেবিলের ওপর ফেলে দিলাম। দেখো টেবিলের ওপর বইটা ফেলে দিলাম, তার মানে বইটা টেবিলের ওপর গতিশীল অবস্থায় রয়েছে। সারফেসের ওপর কোনো কিছু গতিশীল অবস্থায় থাকলে আমরা অন টু ব্যবহার করতে পারি। সুতরাং আমরা বাক্যটা এভাবে লিখতে পারি, আই ড্রপ দ্য বুক অন টু দ্য টেবিল। দেখো সারফেসের ওপর গতিশীল অবস্থায় রয়েছে। এখানে একটা বিষয় বলে রাখি, এই অন টুর জায়গায় তোমরা অনও ব্যবহার করতে পারো। তার মানে আমরা কি শিখলাম? কোনো জিনিস সারফেসের ওপর গতিশীল অবস্থায় থাকলে বা গতিশীল অবস্থায় পড়লে আমরা অন টু ব্যবহার করতে পারি। অন টু আমরা আর এক ক্ষেত্রে ব্যবহার করতে পারি, উই অলসো ইউজ অন টু টু ডেসক্রাইব দ্য মুভমেন্ট টুয়ার্ডস অ্যান এন্ড পজিশান। আমরা অন টু ব্যবহার করতে পারি এন্ড পজিশানের দিকে কোনো মুভমেন্ট বোঝাতে। এক্সাম্পল দেখো, এই রাস্তাটি মেন রাস্তার দিকে চলে গেছে। আমরা লিখতে পারি, দিস রোড লিডস অন টু দ্য মেন রোড। এখানে ছবিটা লক্ষ্য করো, দেখো এই রাস্তাটা দেখো মেন রোডের দিকে চলে গেছে। এই রাস্তা এন পজিশান থেকে এই মেন রোডটা শুরু হয়েছে, তার মানে এন পজিশানের দিকে কোনো মুভমেন্ট বোঝাচ্ছে, যার জন্য এখানে অন টু ব্যবহার করা হয়েছে। এবার আমরা ওভারের ব্যবহার শিখব। ওভার আমরা কখন ইউজ করি? shows a movement on the surface usually from one side to the other but not touching the surface। তলদেশকে না ছুঁয়ে তলদেশের ওপর এক পাশ থেকে অন্য পাশে গতি বোঝাতে আমরা এই ওভার ব্যবহার করি। তার মানে সারফেসের ওপর গতিশীল থাকবে কিন্তু সারফেস স্পর্শ করবে না। অনটুর ক্ষেত্রে আমরা দেখেছি সারফেসের ওপর গতিশীল থাকলেও সারফেসকে স্পর্শ করছে। যেমন দেখো, আমি বলটিকে দেওয়ালের উপর দিয়ে ছুঁড়লাম। অনুবাদ হবে, আই থ্রিউ দ্য বল ওভার দ্য ওয়াল। তার মানে দেওয়ালটিকে না ছুঁয়ে দেওয়ালের এক পাশ থেকে অন্য পাশে বলটা ছুঁড়লাম। বলটা দেওয়ালের উপরে গতিশীল অবস্থায় রয়েছে, তার জন্য আমরা এই ওভার ব্যবহার করলাম। 2 নম্বর দেখো, একটা পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। আ বার্ড ফ্লিউ ওভার আওয়ার হেড। এখানে দেখো পাখিটা আমার মাথার উপর দিয়ে গতিশীল অবস্থায় উড়ে গেল, মাথার এক পাশ থেকে অন্য পাশে উড়ে গেল, তার জন্য আমরা এই ওভারটা ব্যবহার করলাম। পরেরটা দেখো, বিড়ালটা বেড়ার উপর দিয়ে ঝাঁপালো। দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ফেন্স। দেখো বিড়ালটা বেড়ার উপর দিয়ে গতিশীল অবস্থায় ঝাঁপালো, তার জন্য এই ওভার ব্যবহার করা হলো। এবার টু আর টুয়ার্ডস এই দুটো প্রিপোজিশনের পার্থক্য দেখব। এই বাক্যটা দেখো, মেয়েটি স্কুলে যাচ্ছে। দ্য গার্ল ইজ গোয়িং টু স্কুল। আমরা যখন টু ব্যবহার করছি তখন কি বোঝাচ্ছে? গন্তব্যস্থল বা ডেস্টিনেশনের দিকে গতি বোঝায়। মেয়েটি স্কুলেই যাচ্ছে, অন্য কোথাও নয়। তার লক্ষ্যস্থল স্কুলে যাওয়া, অন্য কোথাও নয়, স্পেসিফিক ডেস্টিনেশন বোঝাচ্ছে। এবারে এই বাক্যটা দেখো, মেয়েটি স্কুলের দিকে যাচ্ছে। দ্য গার্ল ইজ গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল। আমরা যখন টুয়ার্ডস ব্যবহার করছি তখন কি বোঝাচ্ছে? আমরা নিশ্চিত নই মেয়েটি শেষ পর্যন্ত স্কুলে যাবে না অন্য কোথাও যাবে। তার ডেস্টিনেশন স্কুলও হতে পারে, আবার অন্য কোথাও হতে পারে। যখন টুয়ার্ডস ব্যবহার করা হচ্ছে তখন স্পেসিফিক কোনো ডেস্টিনেশন বোঝাচ্ছে না, জাস্ট দিক বা অভিমুখ বোঝাচ্ছে। এটাই হচ্ছে টু আর টুয়ার্ডসের মধ্যে পার্থক্য। এবার আমরা অ্যাক্রস, অ্যালং আর থ্রু এদের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা দেখব। প্রথমে দেখো অ্যাক্রস, মুভমেন্ট ফ্রম ওয়ান সাইড টু দ্য আদার অর অন দ্য আদার সাইড অফ সামথিং। আড়াআড়িভাবে এক পাশ থেকে অন্য পাশে বোঝাতে বা কোনো কিছুর অন্য পাশে বা উল্টো দিকে বোঝাতে আমরা এই অ্যাক্রস ব্যবহার করে থাকি। যেমন দেখো,
মেয়েটি রাস্তার এক পাশ থেকে অন্য পাশে হেঁটে গেল। আমরা লিখতে পারি দ্য গার্ল ওয়াকড অ্যাক্রস দ্য রোড। এই ছবিটা লক্ষ্য করো, ধরে নাও এটা একটা রাস্তা, মেয়েটা রাস্তার এক পাশ থেকে অন্য পাশে ক্রস করছে। রাস্তার সাথে দেখো এই গতিপথটা পারপেন্ডিকুলার রয়েছে, এমন ক্ষেত্রে আমরা অ্যাক্রস ব্যবহার করি। 2 নম্বর দেখো, স্কুলটি নদীর ওপারে। দ্য স্কুল ইজ অ্যাক্রস দ্য রিভার। কোনো কিছু ওপারে বোঝাতেও আমরা এই অ্যাক্রস ব্যবহার করি। আর একটা এক্সাম্পল দেখো, হ্রদের ওপারে একটা সুন্দর পার্ক আছে। দেখো হ্রদের ওপারে বোঝাচ্ছে, সুতরাং অ্যাক্রস ব্যবহার করতে হবে। দেয়ার ইজ আ বিউটিফুল পার্ক অ্যাক্রস দ্য লেক। এবার আমরা অ্যালংয়ের ব্যবহার শিখব। আ মুভমেন্ট অন অর বিসাইড আ স্ট্রেট লাইন। সোজা লাইনের ওপরে বা পাশে গতি বোঝাতে আমরা অ্যালং ব্যবহার করি। অ্যালংয়ের বাংলা অর্থ হচ্ছে বরাবর। এবার এক্সাম্পল দেখো, মেয়েটি রাস্তা বরাবর হাঁটছিল। কী হবে? দ্য গার্ল ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড। এখানে ছবিটা লক্ষ্য করো, ধরে নাও এটা একটা রাস্তা, রাস্তার মাঝ বরাবর রাস্তার সাথে সমান্তরালভাবে হেঁটে যাচ্ছিল, এমন ক্ষেত্রে আমরা এই অ্যালং ব্যবহার করি। এমনও হতে পারে রাস্তার মাঝ বরাবর না গিয়ে রাস্তার পাশে হাঁটছিল, তাহলেও কিন্তু আমরা অ্যালং ব্যবহার করব। আরও দুটো এক্সাম্পল দেখো, আমি তাদের গতকাল রাস্তা বরাবর একসাথে দৌড়াতে দেখেছিলাম। অনুবাদ কী হবে? আই স দেম রানিং টুগেদার অ্যালং দ্য রোড ইয়েস্টারডে। পরেরটা দেখো, আমরা নদী বরাবর হাঁটতে শুরু করলাম। দেখো নদীর মাঝখান দিয়ে নয় বা নদীকে ক্রস করছে না, নদীর পাশ দিয়ে হাঁটতে লাগলো, এক্ষেত্রে আমরা অ্যালং ব্যবহার করব। কি হবে? উই স্টার্টেড ওয়াকিং অ্যালং দ্য রিভার। এবার থ্রু এর ব্যবহার দেখো। আ মুভমেন্ট ইনসাইড দ্য মিডল অফ সামথিং। কোনো কিছুর মধ্যে দিয়ে বা মাধ্যমে বোঝাতে আমরা থ্রু ব্যবহার করি। এক্সাম্পল দেখো, আমরা বনের মধ্যে দিয়ে হাঁটছিলাম। উই ওয়ার ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট। বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য এই ছবিটা লক্ষ্য করো। এটা দেখো, এটা একটা 3 ডাইমেনশনাল ফিগার, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে, তার মধ্যে দিয়ে এক পাশ থেকে অন্য পাশে দেখো মুভমেন্ট করছে, এমন ক্ষেত্রে আমরা থ্রু ব্যবহার করি। আরও এক্সাম্পল দেখো, আমি জানলার মধ্য দিয়ে দেখলাম। আই লুক থ্রু দ্য উইন্ডো। এক্ষেত্রে লক্ষ্য করো, এক্ষেত্রে কিন্তু কোনো ফিজিক্যালি মুভমেন্ট করছে না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মুভমেন্ট। আবার দেখো, আমরা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তারাগুলো দেখলাম। উই লুকড অ্যাট দ্য স্টার্স থ্রু দ্য টেলিস্কোপ। এক্ষেত্রেও দেখো কোনো ফিজিক্যালি মুভমেন্ট হচ্ছে না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মুভমেন্ট। এবার অ্যারাউন্ডের ব্যবহার দেখো। আর সার্কুলার মুভমেন্ট অন দ্য আউটসাইড এজ অফ সামথিং। কোনো কিছুর বাইরের কিনারায় বৃত্তাকার চলাচল। এক্সাম্পল দেখো, চলো পুকুরের চারপাশে হাঁটি এবং হাঁস দেখি। লেটস ওয়াক অ্যারাউন্ড দ্য রিভার অ্যান্ড লুক অ্যাট ডাকস। এখানে এই সার্কুলার ফিগারটা লক্ষ্য করো, সার্কেল বরাবর মুভমেন্ট করছে, তার জন্য এখানে অ্যারাউন্ড ব্যবহার করা হয়েছে। আরেকটা এক্সাম্পল দেখো, আমরা পার্কের চারপাশে হেঁটেছিলাম। উই ওয়াকড অ্যারাউন্ড দ্য পার্ক। এবার আপ আর ডাউনের মধ্যে পার্থক্য দেখো। প্রথমে দেখো আপ, আ মুভমেন্ট ফ্রম আ লোয়ার পয়েন্ট টু আ হায়ার পয়েন্ট। অর্থাৎ লোয়ার পয়েন্ট থেকে হায়ার পয়েন্টের মুভমেন্ট বোঝাতে আমরা আপ ব্যবহার করি। এক্সাম্পল দেখো, তিনি পর্বতে আরোহণ করলেন। আমরা লিখতে পারি হি ক্লাইম্ব আপ দ্য মাউন্টেন। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এখানে আপটা তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো। যদি তোমরা এই আপটা না লেখো, তাহলে এই ক্লাইম্বটা ট্রানজিটিভ ভার্বের মতো আচরণ করবে, আর এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হবে এই মাউন্টেন। আর যদি তোমরা আপটা লেখো, তাহলে ক্লাইম্বটা ইনট্রানজিটিভ ভার্বের মতো আচরণ করবে। আর একটা এক্সাম্পল দেখো, লোকটি সিঁড়িতে উঠছে। দ্য ম্যান ইজ ক্লাইম্বিং আপ দ্য স্টেয়ার্স। এখানে এই সিঁড়িটা লক্ষ্য করো, দেখো সিঁড়ির লোয়ার পয়েন্ট থেকে আপার পয়েন্টে উঠছে, তার জন্য দেখো এখানে আপ ব্যবহার করা হয়েছে। ডাউনের ব্যবহার দেখো, আ মুভমেন্ট ফ্রম আ হায়ার পয়েন্ট টু লোয়ার পয়েন্ট। হায়ার পয়েন্ট থেকে লোয়ার পয়েন্টে মুভমেন্ট বোঝাতে আমরা এই ডাউন ব্যবহার করি। এক্সাম্পল দেখো, কুকুরটা সিঁড়ি থেকে দৌড়ে নামছিল। দ্য ডগ র্যান ডাউন দ্য স্টেয়ার্স। এখানে সিঁড়িতে লক্ষ্য করো, সিঁড়ির হায়ার পয়েন্ট থেকে লোয়ার পয়েন্টে মুভমেন্ট বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে ডাউন ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, তিনি মই বেয়ে নেমে আসছেন। হায়ার পয়েন্ট টু লোয়ার পয়েন্ট বোঝাচ্ছে। হি ইজ কামিং ডাউন দ্য ল্যাডার। আপ আর ডাউনকে
আমরা আরেক সেন্সেও ব্যবহার করে থাকি। আপের অর্থ হচ্ছে ইনক্রিজ ইন ভ্যালু আর ডাউনের অর্থ হচ্ছে ডিক্রিজ ইন ভ্যালু। এক্সাম্পল দেখো, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে। দ্য প্রাইস অফ ডেলি কমোডিটিস আর গোয়িং আপ ডে বাই ডে। এক্ষেত্রে দেখো আপের ব্যবহার করা হয়েছে। এই আপের অর্থ হচ্ছে ইনক্রিজ ইন ভ্যালু। পরেরটা দেখো, তোমার খরচা কমাও। কাট ডাউন ইওর এক্সপেন্সেস। এক্ষেত্রে দেখো ডাউন ব্যবহার করা হয়েছে। এই ডাউনের অর্থ হচ্ছে ডিক্রিজ ইন ভ্যালু। এবার পাস্টের ব্যবহার দেখো। পাস্টের অর্থ হচ্ছে কোনো কিছুর পাশ দিয়ে অতিক্রম করা। এক্সাম্পল দেখো, পার্কে যাওয়ার পথে আমরা আমাদের স্কুলের পাশ দিয়ে চলে গেলাম। অন দ্য ওয়ে টু দ্য পার্ক উই ড্রোভ পাস্ট দ্য স্কুল। পরেরটা দেখো, শিশুটি খেলার দোকানের পাশ দিয়ে হাঁটছিল এবং সেগুলো কেনার জন্য জেদ করেছিল। দ্য চাইল্ড ওয়াজ ওয়াকিং পাস্ট আ টয় স্টোর অ্যান্ড ইনসিস্টেড অন বাইং দেম। এবার আমরা অ্যাটের ব্যবহার দেখব। অ্যাট আমরা কখন ইউজ করি? আ মুভমেন্ট ইন দ্য ডিরেকশন অফ সামথিং। কোনো কিছুর অভিমুখে গতি বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি। এক্সাম্পল দেখো, সে আমার দিকে তাকাচ্ছে। সি ইজ স্টেয়ারিং অ্যাট মি। দেখো দিক বা অভিমুখ বোঝাচ্ছে। আর এক্ষেত্রে এটা লক্ষ্য করো, এটা কিন্তু কোনো ফিজিক্যালি মুভমেন্ট করছে না, এটা হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট মুভমেন্ট। পরেরটা দেখো, ছেলেটি কুকুরটির দিকে পাথর ছুঁড়ছে। দ্য বয় ইজ থ্রোয়িং স্টোনস অ্যাট দ্য ডগ। এটা কিন্তু ফিজিক্যাল মুভমেন্ট বোঝাচ্ছে। এবার অফের ব্যবহার দেখে নাও। অফের অর্থ হচ্ছে আলাদা বা পৃথক করা, কোনো কিছুকে কোনো কিছু থেকে আলাদা করা। এক্সাম্পল দেখো, জুতো খোলো এবং মন্দিরে প্রবেশ করো। দেখো জুতোটা পা থেকে আলাদা করা হচ্ছে। এক্ষেত্রে আমরা এই অফের ব্যবহার করতে পারি। এভাবে লিখতে পারি, টেক অফ ইউর শুজ অ্যান্ড এন্টার দ্য টেম্পল। পরেরটা দেখো, আমাদের পোষা বিড়ালটা টেবিল থেকে ঝাঁপ দিল। দেখো টেবিল থেকে বিড়ালটা দূরে মুভ করছে, আমরা অফ ব্যবহার করতে পারি। আওয়ার পেট ক্যাট জাম্পড অফ দ্য টেবল। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।